হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত দীপিকা চ্যাটার্জি। শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফ্রেন্ডস, আজকে এটা বলছি যে নতুন মায়েরা যারা গরমে বাচ্চা হয়েছে যাদের, সেই নিউবর্ন বেবিদের নিয়ে কিন্তু সকলে ভীষণ চিন্তা যে কী করে মেনটেন করবো, কী করবো, বাচ্চাকে কীভাবে আমরা রাখবো। এই ব্যাপারগুলো যারা সত্যি কথা কি যারা নতুন মা হয়েছেন তাদের ক্ষেত্রে এই চিন্তাভাবনাটা থাকাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তবে এটা একটুখানি খেয়াল করতে হবে। আমি যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে 0 থেকে 3 মাস, 0 থেকে 3 মাস যেটা, এই পিরিয়ডটা যে মায়েরা কী করবেন এবং কীভাবে তাদেরকে বুঝবেন, জানবেন, বাচ্চারা কী চাইছে, কী করতে হবে তাদের জন্য, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি ডিসকাস করতে চাই। আপনারা সকলেই জানেন যে ছোট্ট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তারা মায়ের পেটের যে একটা গরম একটা তাপ থাকে, পেটের মধ্যে থাকা যে একটা অনুভূতি, সেটা কিন্তু তারা সবসময় চায়, মানে কোল চায়। এক কথা হচ্ছে কোলে আমাদের যে গরম ব্যাপারটা থাকে সেই টেম্পারেচারটা ওরা ফিল করতে ভালোবাসে। তো বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তারপরে তাকে সেইভাবে রাখতে হবে। হঠাৎ করে নতুন একটা ওয়েদারে এসে তাদের কিন্তু অনেক অসুবিধা হতে থাকে। তো সেগুলোকে জাজ করার জন্য মাকে প্রচণ্ড পরিমাণে একটু অ্যালার্ট থাকতে হবে। ফার্স্ট 3 মাস একটু অসুবিধা হয়, তারপরে বাচ্চারা নিজেরাই রেসপন্স করতে থাকে, যেটা করতে হবে এটা করতে হবে না। ওরা নিজেরাই আস্তে আস্তে এমন কিছু ইন্ডিকেশান দেবে তাতে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে বাচ্চাকে যখন আমরা ধরুন যে বাচ্চা আমরা অবজার্ভ করছি বাচ্চা হয়েছে, তার প্রথম তো 0 থেকে 3 মাস আমি এক্সপেক্টিং প্রত্যেক মায়ের কাছেই এটা অবশ্যই করা উচিত। ব্রেস্ট ফিডিং হবে, তার সঙ্গে যদি ব্রেস্ট ফিডিং একান্তে কোনো কারণবশত না হয়, তারা যদি বাইরের কোনো রকম ফুড খায় বাচ্চারা, তাদের সঙ্গে কিন্তু জলটা মাস্ট দিতেই হবে। আর মায়ের দুধের বিকল্প তো নেই। ব্রেস্ট ফিডিং আমরা জলটার সমস্ত ভরপুর পরিপূর্ণ ভিটামিন সমস্ত কিছু পাচ্ছেন এখানে, প্রোটিন ভিটামিন সব কিছু মায়ের পাবেন এখানে বাচ্চা। কিন্তু এই যখন যে বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যালার্ট করে দিচ্ছি, জলটা কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। কারণ বাচ্চা ডিহাইড্রেট হয়ে গেলে পরে অনেক সমস্যা দেখা দেবে, ফিউচারে তার স্কিনে অনেক সমস্যা দেখা দেবে, তার শারীরিক দিক থেকেও অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করবে। সেই কারণে বলা, খুব ভালো করে শুনুন আমি কি বলতে চাইছি। বাচ্চা ঠান্ডা ভালোবাসছে কি গরম ভালোবাসছে তার ইন্ডিকেশান থাকবে। বাচ্চা যখন কুকুরে যাচ্ছে, তার শীত করছে, তখন আমাদের বুঝে শুনে আমাকে এসি কমাতে হবে, টেম্পারেচার কমাতে হবে, ফের ফুল স্পিডে ফ্যান আমরা ঘোরাবো না, ফ্যানটাকে কম করতে হবে। যখন বাচ্চা কাঁদছে, বিরক্ত না হয়ে বাচ্চা কেন কাঁদছে জানতে হবে। অনেক সময় হয় বাচ্চা ইউরিন করছে, করে তার মধ্যে শুয়ে আছে, আমরা টের পাচ্ছি না, সেটা না করে সেখানে চেঞ্জ করতে হবে। হাগিজ ইউজ করতে গেলে পরে সেখানে যখন আমরা ড্রাইপার ইউজ করব তখন ড্রাইপারটাকে টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। বা সেই জায়গাগুলো একটু ওপেন রেখে, যে জায়গাগুলোতে ওদের কভার থাকে সেগুলো খোলা রেখে একটু ভালো করে পাউডার লাগানো, পরিষ্কার করা, একটু যে কোনো ডিসইনফেক্টেড সলিউশন দিয়ে জলের মধ্যে দিয়ে সামান্য জাস্ট 1 ড্রপ দিয়ে তার মধ্যে ওটাকে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে সেই জায়গাটাকে শুকিয়ে তারপর আমরা পাউডার লাগাবো। এগুলো কিন্তু মায়েদের খেয়াল করতে হবে। বাচ্চা কী চাইছে, বাচ্চা স্বাভাবিকভাবে তাকাচ্ছে কিনা, বাচ্চা স্বাভাবিকভাবে কাঁদছে কিনা, তার মুভমেন্ট ঠিক আছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চা সুস্থ কি অসুস্থ হয়ে রয়েছে। বাচ্চা যখন দেখা যাচ্ছে একদম নেতিয়ে আছে, তার মুভমেন্ট কমে গেছে, তখন শারীরিক কোনো কষ্টের জন্য সে করছে, নাহলে বাচ্চা কন্টিনিউ কিন্তু তার মুভমেন্ট করতে থাকে যখন সে জেগে থাকবে। আর ঘুমটাও খেয়াল করতে হবে যে একটা বাচ্চা যদি 16 ঘন্টার ওপরে ঘুম হচ্ছে, তার মানে তার শারীরিক কোনো প্রবলেম হচ্ছে, সেখানে ডক্টরের অ্যাডভাইস নেওয়া অবশ্যই উচিত বলবো। আর যে বাচ্চা মোটামুটি এই 14-15-16 ঘন্টা ঘুমোচ্ছে, নর্মাল একটা স্লিপিং টাইম, বাচ্চা ম্যাক্সিমাম ঘুমিয়ে থাকে ওই সময়টা, আর তারা সেই সময়টা রেস্ট মতো থাকে আর কি। কারণ তারা বাচ্চা সেই ফিলিংসটা তাদের তো যায় না মায়ের পেটে যে ছিল সেইখান থেকে অন্তত মিনিমাম 1 মান্থ তাদের টাইম লাগবে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে। তো সেই জায়গাটা করার জন্য তারা সবসময় ঘুমিয়ে থাকতে ভালোবাসে। আর সেই সময়টা আমাদের কিন্তু নিজের খেয়াল করতে হবে। বাচ্চা পাশ ফিরে ঘুমোলে আরাম পাচ্ছে কি সোজা হয়ে ঘুমোলে আরাম পাচ্ছে, সেগুলো খেয়াল করে মাকে করতে হবে। তাকে কী ধরনের পোশাক আশাক পরাতে হবে, একদম যতটা সামারে, বিশেষ করে আমি বলছি সামারের কথা ভেবে মাথায় নিয়ে বলছি, একদম সফট কটন জামা কাপড় তাকে পরাতে হবে, কোনো রকম যেন সিনথেটিকের মধ্যে না থাকে, এটা করতে হবে। যার মধ্যে শোয়াবেন সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা সম্ভব হাইজিন মেনটেন করতে হবে বাচ্চাকে। এবং মশারির মধ্যে ঘুম পাড়াতে হবে, কারণ এখন একটা মশা যদি ওকে কামড় দেয় সেটা ওর পক্ষে ভীষণ ভয়ঙ্কর ক্ষতিকর হয়ে যাবে। সেই জন্য এখন ইনফেকশান যেন না ছড়ায়, কোনো র্যাশ যেন না হয়, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হাত ধুয়ে সবসময় বাচ্চাকে টাচ করতে হবে, আর আমরা বাইরে প্রচুর পরিমাণে জার্মস কিন্তু ঘুরে বেড়াচ্ছে,
আমরা সবসময় সেই জার্মসের মধ্যে কিন্তু আমরা, ওরা যেমন সবেই জন্মেছে, ওদের সেই ইমিউনিটি তৈরি হতে অনেক সময় লাগবে, বাট আমাদের সেগুলো কেয়ার করে তাদেরকে যত্ন করতে হবে। খাওয়ার টাইমটা ঠিকমতো খাওয়াতে হবে। বাচ্চাকে খাইয়ে পিঠে তুলে তাকে আস্তে আস্তে পিঠের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে তারপরে তার ঢেকুর তোলানো, এটা কিন্তু অবশ্যই করতে হবে, পেট না ফেঁপে যায়। ফিডিং বোতলে খাওয়াতে গেলে মায়েরা অনেকেই জানেন না, পুরো ফিডিং বোতলটা যখন কাত করে ওখানে মুখ থেকে দু এক ফোঁটা পড়ে যাবে, সেই অবস্থাতেই বাচ্চাকে মুখে ধরতে হয়, কারণ তার মধ্যে হাওয়া ঢুকে গেলে বাচ্চার পেটে ফেঁপে গিয়ে অনেকটা কষ্ট পায়, পেটে যন্ত্রণা হয় ওদের। সেই জন্য যেন গ্যাস না ভরে যায় বা হাওয়া না ঢুকে যায়, সেই জন্য ফিডিং বোতলে খাওয়ার সময় কিন্তু খেয়াল করতে হবে। আর যখন আমরা ব্রেস্ট ফিডিং করাবো তখন বাচ্চাকে সেই যখন তার মুখ থেকে অন্তত ব্রেস্ট ফিডিং করার থেকে একটু আলাদা করে রাখতে হবে, নাকে তার দমে কষ্ট না হয় সেটা করতে হবে। ওভার না খেয়ে নেয়, ওভার যদি খেয়ে নেয় বাচ্চা তুলে দেবে। বাচ্চা যদি বেশি পরিমাণ খেয়ে নেয় নিজের মতো করে, তাহলে অনেক সময় তারা তুলে দেয়। সেই তোলার জন্যই বলছি বাচ্চাকে খাওয়ার পরে সবসময় ব্রেস্ট ফিডিং করুক, চাই তোলাফুলি করুক, তাকে পিঠে নিয়ে আস্তে আস্তে তাকে ঢেকুর তুলিয়ে তার এক্সট্রা খাবারটাকে তুলে ফেলতে হবে, তাহলে সে স্বস্তি পাবে। এবং বারবার বলার কথা হচ্ছে একটাই, সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মেনটেন করা দরকার। তাদের পরিষ্কার পরিচ্ছন্ন দিকে বারবার খেয়াল করবেন, তাদের রেগুলারলি পরিষ্কার করা, জামাকাপড় কাচা, একদিনের জামাকাপড় সেকেন্ড দিন পরবে না। এবং যে দরকার হয় গরমে আমাদের ঘেমে যায় বাচ্চারা, তখন 2-3 বার করে চেঞ্জ করলেও ভালো হয় এটা। আর সবসময় কটন পরাবার চেষ্টা করবেন, এটা করবেন। বাচ্চা কাঁদলে, প্রচণ্ড পরিমাণে কাঁদছে, আপনি বিরক্ত হচ্ছেন, এটা কিন্তু কখনোই করবেন না। বাচ্চার সঙ্গে বাচ্চা হতে হয়, এটা হচ্ছে ব্যাপার। বাচ্চাকে যদি আমি নিজের বাচ্চা নিজেরই হয়, সেই বাচ্চাকে যদি আমি নিজের মানে মাতৃত্ব দিয়ে আমি যদি তাকে আগলে রাখি, তো ডেফিনেটলি সে সেইভাবেই রেসপন্স করবে, তাই না? তো সেই জন্য বাচ্চাকে যখন আপনারা কেয়ার করবেন, খুব ভালোভাবে এগুলো শুনে নিন। হাইজিন মেনটেন করা, খাওয়ার পরে ঢেকুর তোলানো, স্নান করানোর সময় বাচ্চার কানে যেন এক ফোঁটাও না জল ঢোকে, ওটা কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। সেই জন্য বাচ্চাকে যখন স্নান করানো হয়, আমরা কান দুটোকে পেছন থেকে হালকা করে চেপে ধরে তারপর টাবের মধ্যে ওর উপযুক্ত জল, যেমন ঠান্ডা গরম জল, ঈষদুষ্ণ গরম জল নিয়ে, বেশি গরম দেবো না, গরমকালে বেশি গরম জল, বেশি ঠান্ডাও দেবেন না, নর্মাল টেম্পারেচার বা তার থেকে একটু ঈষদুষ্ণ গরম জলের মধ্যে বসিয়ে তাকে স্নান করানো হবে। সেখানে দরকার হয় খুব ড্রাই স্কিন হয় বাচ্চাদের, সেক্ষেত্রে আমরা ওই জলের মধ্যে একটু সামান্য পরিমাণ তেলও দিতে পারি, একটু অলিভ অয়েল আমাদের ব্লাড সার্কুলেশন ভালো করে। অলিভ অয়েল আমাদের বাচ্চার যদি স্কিন ড্রাই হয়, সেই ড্রাইটাকে ময়েশ্চার বেস করে দেবে, সফট রাখবে। সেই অলিভ অয়েল দিয়ে তার মধ্যে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে বাচ্চাকে বসিয়ে স্নান করাতে হবে। যেই জায়গাগুলো সবসময় মধ্যে ভেজা থাকে বা যেখানে ঘাম হয়, গলার খাঁজের মধ্যে বা আন্ডার আর্মসে বা ইউরিনের জায়গাগুলো, খুব ভালো করে সেখানে জল দিয়ে পরিষ্কার করতে হবে, সফট কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে পরিষ্কার করতে হবে। সুন্দর করে মুছে শুকনো করে তারপরে আপনার পাউডার লাগাবেন বাচ্চাকে। পাউডার অতিরিক্ত লাগাবেন না, যেটা জমে থেকে আবার ওখানে ফাঙ্গাস হতে পারে, সেটা যেন না হয়, ভালো করে ব্লেন্ড করে দেবেন, এটা করবেন। মাথা তো অবশ্যই ভেজাবেন খুব ভালো করে, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় তেল দিতে হবে কি না হবে সেগুলো জেনে নেবেন। অনেক কিছু এই সময়টা ভীষণ ডেঞ্জার, মানে বলবো আমি ডেঞ্জার, মানে যে মায়েরা নতুন মাতৃত্ব নিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, তারা ভয় পাবেন না, আমি ভয় পাওয়াচ্ছি না, কিন্তু সেখানে কেয়ারফুলি হতে হবে। সেই জন্যই বলা, বাচ্চাকে যেটাই করবেন সেটা খুব সাবধান মতো করবেন, যে বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়। বাচ্চা ভালো থাকলে মা ভালো থাকবে, বাচ্চার হাসি থাকলে মা হাসবে, এটা স্বাভাবিক কথা, আমরা মায়েরা জানি। তো সেই জন্যই আমি আজকে ভিডিওটি করা, যে ছোট্ট বাচ্চারা, সদ্যজাত বাচ্চারা যাতে সুস্থ সুন্দর থাকে এবং আপনাদের রেসপন্স করে, আপনারা বুঝতে পারেন, সেই জন্যই আজকে ভিডিওটি করা। তাদের কাছে যত আপনি মানে বোঝাবার চেষ্টা করেন, চোখে চোখ রেখে বাচ্চাকে যখন আপনি আদর করছেন, বা আপনার যখন সাউন্ডও দিচ্ছে, সেই সাউন্ডের সঙ্গে ও চেষ্টা করবে নিজস্ব কথা বলার মতো, রেসপন্স করার মতো। তো সেই জায়গাগুলো ওদের কিন্তু অবজার্ভ করতে হবে, বিরক্ত হলে চলবে না। ভালোবেসে মাতৃত্ব দিয়ে আমরা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলবো। তারপরে আস্তে ডে বাই ডে, 2-3 মাসের পর থেকে আস্তে আস্তে ম্যাচুরিটি হতে থাকবে, তখন কিন্তু নিজেরাই বলবে, ঠান্ডা লাগছে তো চিৎকার করছে, পেটে ব্যথা হচ্ছে, পা কুচকে রাখছে, এই ব্যাপারগুলো বুঝতে পারবেন ডে বাই ডে জানতে। আমি এরপরে কিন্তু পরের স্টেজটা যেটা আছে বাচ্চাদের, মানে 0 থেকে 3 মাসের কথা বললাম আজকে, আমি সামারি কেয়ার করবেন কী করে, এরপরে আমি আসছি 4 থেকে 6 বছর, 6 মাস কি 1 বছর মধ্যে কীভাবে আপনারা কেয়ার করবেন বাচ্চাকে, সেই ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, কেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি খুব ভালো করে মন দিয়ে শুনবেন। বাচ্চাকে যত্ন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি থাকুন। আমি আবার আসবো আপনাদের জন্যই, আমার জন্যই কিন্তু আপনারা সকল আমার সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করেন, আমার ভালো লাগে, কমেন্ট শুনতেও ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।